মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগেই মাঝপথে ধরে যায় আগুন। গ্রামের একটা কুয়া থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে মায়ের অসুস্থতার খবর শুনে যখন একটা পরিবার গ্রামে আসে, তাদের সাথে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক দুর্ঘটনা। কিন্তু কেন, কি আছে এসবের পেছনে? মাঝরাতে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো এই মেয়েটাই বাকি সব কিছু উত্তর জানবে। তবে তার জন্য মনোযোগ দিয়ে গল্পটা শুনতে হবে কিন্তু। তো চলো, আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায়। তো গল্পের শুরুতেই আমরা একটা গ্রামকে দেখতে পাই, যেখানে তখন অনেক রাত। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সেই সাথে ব্যাঙের ডাকে রাতের নিস্তব্ধতা ভেঙে একটা লোককে দেখা যায় লোহার হাতুড়ি নিয়ে কোথাও যাচ্ছে। কিছু দূর আসার পর এই লোকটা তার সামনে একটা কুয়া দেখতে পায়। আসলে এই কুয়ার ভেতর থেকে লোকটা বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছিল, আর তাই বাচ্চাদেরকে বাঁচাতে সে কুয়া ভাঙতে শুরু করে। কুয়ার মুখটা অনেক দিন ধরেই বন্ধ করে রাখা হয়েছিল। হাতুড়ির আঘাতে মুখটা ভেঙে যায়। লোকটা কুয়ার ভেতর যখন তাকায়, সেখানে একটা রহস্যময় আলো দেখতে পায়। আর কিছুক্ষণ পরেই কুয়ার ভেতর থেকে একটা হাত এসে তার গলা চেপে ধরে, আর তার চিৎকারের শব্দে পুরো জঙ্গলটাই কেঁপে ওঠে। এরপর দেখা যায় একটা ছোট্ট মেয়ে ওই কুয়া থেকে বের হয়ে গ্রামের দিকে যাচ্ছে। আর তখন গ্রামের রাস্তায় রাত অনেক গভীর হলেও একটা লোককে দেখা যায় সাইকেল নিয়ে গ্রামের দিকে ফিরছিল। হয়তো সে শহরে গিয়েছিল, কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে রাস্তার মাঝখানে লোকটা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন মেয়েটাকে সে জিজ্ঞাসা করে, তোর বাড়ি কোথায়, আর এত রাতে এখানে কি করছিস? কিন্তু মেয়েটা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লোকটা মনে মনে ভাবে, হয়তো তাদের গ্রামেরই কোনো মেয়ে রাস্তা ভুল করে এদিকে চলে এসেছে। তাই সে মেয়েটাকে তার সাইকেলের পেছনে উঠতে বলে। গ্রামে যাওয়ার রাস্তাটা অনেক খারাপ, তার উপর এই মুষলধারে বৃষ্টি। কোনো মতে লোকটা সাইকেল নিয়ে গ্রামে ঢুকে যখন পেছনে তাকায়, হঠাৎ করে তার আত্মাটা কেঁপে ওঠে, কারণ তার সাইকেলের পেছনে তখন কেউই ছিল না। এদিকে তখন আমরা দেখতে পাই গ্রামের একটা দরজায় ওই মেয়েটা কড়া নাড়ছিল। বাড়ির ভেতরে তখন শুধু একজন বয়স্ক মহিলা ছিল। বৃষ্টির মধ্যে এত রাতে কে এসেছে ভেবে সে দরজাটা খোলে, আর বাইরে তখন মেয়েটাকে বৃষ্টিতে ভিজতে দেখে জিজ্ঞাসা করে, কে তুমি? মেয়েটা কোনো কথা না বলেই সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ে। এদিকে মহিলাটা তখন বারবার তার পরিচয় জানতে চাচ্ছিল, কিন্তু মেয়েটা তার কোনো কথার উত্তর না দিয়ে সোজা ঘরের দরজায় এসে দাঁড়ায়। আর তখন কথা বলার সময় মহিলাটা যখন আলোতে মেয়েটার মুখ দেখে, সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ওই ছোট্ট মেয়েটা বাড়ির উপরে ছাদের ঘরটাতে ঢুকে যাচ্ছে। এরপর দৃশ্য চেঞ্জ হলে আমরা শিবানী নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। স্কুলে আজকে অঙ্ক পরীক্ষা ছিল, আর শিবানীর পরীক্ষা খুব একটা ভালো হয়নি। শিবানীর মা পিয়া তাকে স্কুল থেকে নিতে এসেছিল, কিন্তু বাড়ি গেলে বাবা বকবে। সেই ভয়ে শিবানী বারবার তার মাকে ঘরে গিয়ে কিছু না বলার জন্য অনুরোধ করছিল। কিন্তু পিয়ার মুড আগে থেকেই একটু খারাপ ছিল, কারণ তার আজকে শিবানীর বাবার তাকে নিতে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সে কাজের চাপ দেখিয়ে আর আসেনি। এরপর বাড়ি ফিরলে পিয়ার হাজবেন্ড দর্শন শিবানীকে বলে, গ্রামে তোমার দাদির অবস্থা খুব একটা ভালো না, তাই আমাদেরকে এখনই গ্রামের দিকে রওনা দিতে হবে। কিন্তু এটা শুনে পিয়া কোনো রিয়াকশন করে না, কারণ তার সাথে তার শাশুড়ির সম্পর্ক খুব একটা বেশি ভালো না। আর তাই পিয়া বলে সে যাবে না। আবার শিবানীরও এক্সাম চলছে, তাই দর্শন যেন একাই গিয়ে ঘুরে আসে। কিন্তু এটা শুনে তখন দর্শন রেগে যায়। সে বলে, আমার মা অসুস্থ, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি থাকতে পারে? আর পিয়া আর দর্শনের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু এক পর্যায়ে যখন তারা বুঝতে পারে শিবানীও তাদের সাথে দাঁড়িয়ে আছে, তখন পিয়া তার ইচ্ছার বিরুদ্ধে গ্রামে যেতে রাজি হয়। শিবানীরা যেখানে থাকতো সেখান থেকে তাদের গ্রাম বেশ অনেক দূরেই ছিল, তাই গাড়ি নিয়ে সেখানে যেতে যেতে বিকাল গড়িয়ে রাত হয়ে যায়। গ্রামের কাঁচা পাকা রাস্তায় আসতেই হঠাৎ করেই চারিদিকে নিস্তব্ধতা ঘিরে ফেলে, কারণ গ্রামের মানুষ শহরের তুলনায় অনেক আগেই খেয়ে শুয়ে পড়ে। মেইন রোডে গাড়ি রেখে দর্শন সবাইকে নিয়ে তার বাড়ির দিকে যায়। যাওয়ার সময় পিয়া আর শিবানী খেয়াল করে যে গ্রামের বেশিরভাগ বাড়ির দরজাতেই অশুভ শক্তিকে ধরে রাখার জন্য নিমপাতা আর লেবু ঝুলিয়ে রাখা হয়েছে। তারা সবাই যখন দর্শনের বাড়িতে এসে পৌঁছায়, তখন আমরা বুঝতে পারি আসলে এটা সেই গল্পের শুরুতে দেখা বৃদ্ধ মহিলার বাড়ি। আসলে সেই মহিলা ছিল শিবানীর দাদি। তারা গেটে নক করলে সুচি নামের একজন মহিলা গেট খুলে দেয়। শিবানীর দাদি অসুস্থ হওয়ার পর থেকেই এই মহিলাই তার দেখাশোনা করছে। দর্শন যখন সুচিকে জিজ্ঞাসা করে মার কি হয়েছিল, তখন সুচি জানায় সেদিন রাতে যে কি হয়েছে
সেটা কেউ জানে না। আমরা সকালে এসে তোমার মাকে অসুস্থ পেয়েছি। তাকে অনেকবার বলা হয়েছে হাসপাতালে যেতে, কিন্তু সে কিছুতেই যেতে চাচ্ছে না। এখন তুমি এসেছো, দেখো তোমার মাকে বুঝিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারো কিনা। তারা যখন কথা বলছিল, শিবানী তখন বাইরে এসে তার দাদির পোষা গরু টুইঙ্কেলের সাথে খেলছিল। হঠাৎ করে বাড়ির ছাদের রুমটা থেকে সে শব্দ শুনতে পায়, কিন্তু সেদিকে তাকিয়ে আর কোনো শব্দ না পেয়ে সে আবারও টুইঙ্কেলের সাথে খেলায় মনোযোগ দেয়। সেদিন অনেক দূর জার্নি করে আসার কারণে পরদিন একটু বেলা করেই শিবানীর ঘুম ভাঙে। শিবানী ঘুম থেকে উঠে দেখে চাঁদনি নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। আসলে অনেক বছর আগে যখন শিবানী গ্রামে এসেছিল, তখন সে আর চাঁদনি একসাথেই খেলাধুলা করছিল। তাই শিবানীর আসার খবর শুনেই চাঁদনি তার সাথে দেখা করতে এসেছে। শিবানী তাকে বাড়ির ভেতরে আসতে বলে, কিন্তু চাঁদনি তাদের ছাদের ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢোকে না, বরং সে শিবানীকে বলে, আমি সাইকেল নিয়ে এসেছি, চলো তোমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা দেখতে পাই দুই বান্ধবী সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তারা একটা মাঠে এসে বসে, আর তখন চাঁদনি শিবানীকে বলে, তুমি ওই বাড়ি থেকে চলে এসো আর আমার সাথে আমাদের বাড়িতে থাকো। তোমার দাদির বাড়িটা খুব একটা ভালো না। কিন্তু শিবানী যখন সেই ব্যাপারে জানতে চায়, চাঁদনি তাকে কিছুই বলতে চায় না। হঠাৎ করেই আকাশে মেঘ দেখা যায়, তাই তারা দুজন দ্রুত সাইকেল নিয়ে আবার চাঁদনিদের বাড়ির দিকে আসতে থাকে। বাড়ি পৌঁছাতেই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি, তাই চাঁদনি শিবানীকে তাদের বাড়ির ভেতরে নিয়ে আসে। আর রুমে ঢুকে চাঁদনি জিজ্ঞাসা করে, তোমার ভূতের গল্প ভালো লাগে? শিবানী বলে, হ্যাঁ, আমি অনেক গল্প শুনেছি। তখন চাঁদনি আবারও আলমারির উপর থেকে একটা পুরাতন বই পেড়ে নিয়ে আসে আর বলে, ভুলেও আমার মাকে এই বিষয়ে বলবে না। এরপর দুই বান্ধবী বিছানায় শুয়ে বইটা পড়তে থাকে। বইটা অনেক পুরাতন। আসলে এটা ছিল চাঁদনির মা সুচির বই। সেখানে তার ছোটবেলার কিছু ঘটনা লেখা ছিল। আর যখন ছেলেগুলো পড়তে শুরু করে, আমরা দেখতে পাই সেখানে লেখা ছিল, আমি আর আমার বান্ধবী মণি প্রায় গ্রামের বাইরে মাঠে বসে খেলতাম। কিন্তু একদিন যখন আমরা দুজন একসাথে খেলছিলাম, তখন সেখানে একটা অদ্ভুত মহিলা আসে। আর মহিলাকে দেখেই মণি দৌড়াতে শুরু করে। আমিও তার পিছু পিছু দৌড়াতে লাগলাম। দুজন দৌড়াতে দৌড়াতে মাঠ পার হয়ে গ্রামের শেষ মাথায় কুয়ার কাছে এসে পৌঁছাই। কুয়ার পাশে আসতেই মনির নাক মুখ দিয়ে কালো রক্ত বের হতে থাকে। আর ঠিক তখন ওই অদ্ভুত মহিলা, যাকে আমরা খেলার সময় দেখেছিলাম, সে পেছন থেকে এসে আমাকে ডাক দেয়। তার দিকে ফিরে যখন আবার সামনে তাকালাম, সেখানে আর মনিকে দেখতে পেলাম না। এটুকু পড়তেই চাঁদনির মা সুচি সেখানে চলে আসে আর তাদেরকে রাগ করে সেই ডায়েরিটা কেড়ে নেয়। আসলে সে কখনো কাউকে এই ডায়েরিটা পড়তে দেয় না। এরপর সেদিন রাতে হঠাৎ করেই শিবানীর ঘুম ভেঙে যায়। সে উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য শিবানী উঠে বসে। আর যখনই তার চোখ রুমের আয়নার উপর পড়ে, সেখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর তখনই হঠাৎ করে রুমের দেওয়ালের একটা ইট একা একাই খুলে পড়ে যায়। সেখানে দেখতে গেলে শিবানী ইটের সাথে একটা কালো ব্রেসলেট খুঁজে পায়। ব্রেসলেটটা হাতে নিয়ে দেখছিল সে। আর ঠিক তখনই শিবানীর অসুস্থ দাদি তার পাশে চলে আসে আর তার দিকে হাত বাড়িয়ে বলে, ওটা আমাকে দে। আর দাদিকে এভাবে আসতে দেখে শিবানী একটু ভয় পেয়ে যায়। তো পরদিন সকালে ডাক্তার এসে শিবানীর দাদিকে চেক করে চলে যায়। তো এবার তার দাদি আর মায়ের দুজনের কথাই বোঝা যাচ্ছিল, আসলে শিবানীর মাকে তার দাদি একদমই পছন্দ করে না। সে নিজে মেয়ে হলেও মেয়ে বাচ্চাদেরকে সবসময় পরিবারের বোঝা মনে করত। আর তাই তার ছেলের বউ প্রিয়া যখন প্রেগনেন্ট ছিল, তাকে ছেলে বাচ্চা হওয়ার জন্য কিছু গ্রামীণ ঔষধ খেতে বলেছিল। কিন্তু প্রিয়া এগুলো খেতে রাজি না হওয়ায় তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এমনকি শিবানীকেও তার দাদি তেমন একটা পছন্দ করে না। শিবানী যখন তার মায়ের কোলে শুয়ে তাদের কথাগুলো শুনছিল, তখন সে হঠাৎ করেই খাটের নিচে সেই মেয়েটাকে আবার দেখতে পায়। কিন্তু পরবর্তীতে মেয়েটা যেন বাতাসে মিশে যায়। শিবানীর দাদি তার বাবাকে ডেকে রাতের সেই কালো ব্রেসলেটটা তার হাতে দিয়ে বলে, এটা দূরে কোথাও ফেলে দিয়ে আয়। এরপর দর্শন বাড়ি থেকে কিছুটা দূরে এসে ব্রেসলেটটা ফেলে দিয়ে চলে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটা আবারও রাস্তা থেকে ব্রেসলেটটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর দুপুরে যখন শিবানীর দাদি একা একা শুয়েছিল, হঠাৎ করে সে বাইরের ওই ছোট্ট মেয়েটার দৌড়াদৌড়ি শব্দ শুনতে পায়। ছোট্ট মেয়েটাকে অনুসরণ করে সে যখন ছাদের ঘরে আসে, তখন সেখানে সেই ছোট্ট মেয়েটার আত্মা দেখে ভয় পেয়ে তার মুখ থেকে কালো রক্ত বের হতে থাকে। পিয়া তার শাশুড়ির আর্তনাদ শুনে উপরে ছুটে আসে, কিন্তু সে কিছু করার আগেই তার শাশুড়ি তার সামনেই দুনিয়ার মায়া ত্যাগ করে। এরপর গ্রামের সবাইকে নিয়ে দর্শন তার মায়ের লাশটা শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল।
কিন্তু মাঝ রাস্তা দিয়ে তারা একটা ব্রিজের উপর এসে পৌঁছালে হঠাৎ করেই তার মায়ের শরীরে আগুন ধরে যায়। ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে গেলেও দর্শন অনেক চেষ্টা করে আগুন নেভানোর জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার চোখের সামনেই তার মায়ের শরীর পুড়ে যায়। মায়ের মৃত্যুতে দর্শনের মন অনেক খারাপ ছিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না তার মায়ের শরীরে এভাবে অলৌকিকভাবে আগুন লাগলো কেন। রাতে যখন সে একা একা হাঁটাহাঁটি করছিল, তখন দর্শন একটা মেয়েকে দৌড়ে ছাদে যেতে দেখে। মেয়েটার পিছু পিছু উপরে আসতেই সেখানে দেখে মেয়েটা দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর তার হাতে সেই কালো ব্রেসলেটটা, যেটা তার মা তাকে দিয়েছিল ফেলে দেওয়ার জন্য। হঠাৎ করেই এই মেয়েটা তার দিকে ফিরে দর্শনের গলা চেপে ধরে। দর্শন চিৎকার করে উঠলে বাবার চিৎকারের শব্দ শুনে শিবানীও ছাদে চলে আসে। আর সেখানে আসতেই শিবানী দেখে তার বাবা মাটিতে পড়ে আছে। বাবার কাছে গেলে দর্শন হঠাৎ করেই উঠে শিবানীর গলা চেপে ধরে আর তাকে বলতে থাকে, তুই আমাকে মারতে চাস? শিবানী কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিলে দর্শন আবার তার দিকে তেড়ে আসতে গিয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। পরদিন সকালে আমরা দেখি সূচি কিছু একটা মনে করে গ্রামের শেষ প্রান্তে থাকা ওই কুয়ার কাছে আসে, আর সেখানে এসে দেখতে পাই কুয়ার মুখ আগে থেকেই খোলা। এরপর গল্পের সেই প্রথমে দেখা লোকটাকে মৃত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে সে। তখন সূচি একা একাই বলতে থাকে ও আবার ফিরে এসেছে, এবার আর কেউ তার হাত থেকে বাঁচতে পারবে না। এরপর যখন সূচি আবার তার বাড়ি ফিরে আসে, আলমারি খুলে সে নিজের দড়িটা বের করতে যাবে, ঠিক তখনই ভেতরে শিবানীকে দেখতে পাই। শিবানী অনেক ভয় পেয়েছিল। সূচি তখন শিবানীকে কাছে টেনে নিয়ে সাহস দিতে থাকে, আর ঠিক তখনই সেখানে দর্শন এসে জানায় পিয়া অসুস্থ হয়ে পড়েছে। শিবানী তখন তার বাবার সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু যাওয়ার আগে সে চুরি করে সূচির সেই ডায়েরিটা নিজের কাছে নিয়ে নিয়েছিল। বাড়ি আসার পর দর্শন যখন শিবানীকে বলে, তুমি তোমার মায়ের খেয়াল রেখো, আমি তার জন্য ঔষধ আনতে যাচ্ছি, তখন শিবানী বলে, বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থেকো, আমি আর চাঁদনি গিয়ে ঔষধ আনছি। তো ঔষধ আনতে গ্রামের একমাত্র ফার্মেসিতে গেলে সেখানে দেখা যায় এরই মধ্যেই গ্রামের 11 জন মারা গেছে। আর তাই গ্রামের লোকজন ভয়ে ছিল যে কোনো নতুন মহামারী আবার গ্রামে চলে আসলো কিনা। তো শিবানী আর চাঁদনি যখন ফার্মেসি থেকে ঔষধ নিতে যাচ্ছিল, তখন তার কাছে থাকা সেই ডায়েরিটা থেকে একটা ছবি নিচে পড়ে যায়। আর ছবিটা উঠাতে গিয়ে শিবানী দেখে সেটার পেছনে একটা নাম লেখা আছে। ছবির পেছনে লেখা ছিল সাক্ষী। অন্যদিকে সূচি যখন বাড়িতে গরুর দুধ বের করছিল, তখন দুধের সাথে হঠাৎ করে রক্ত বের হয়ে আসে, আর তখন ছাদের সেই ঘরটা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছিল। সূচি উপরে গিয়ে দরজাটা খুলতেই দেখে রুমের ভেতরে একটা বাচ্চা। সে দৌড়ে সে বাচ্চাটাকে কোলে নিতেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু স্মৃতি। একটা সময় এই ঘরেই তার কোলে নতুন জন্ম নেওয়া একটা শিশুকে দেওয়া হয়েছিল, কিন্তু পর মুহূর্তেই সূচি খেয়াল করলে দেখে তার কোলে কোনো বাচ্চা নেই। আর হঠাৎ করেই উপর থেকে ছাদ ভেঙে পড়তে শুরু করে। শিবানী তখন কেবল বাড়ি ঢুকেছে। সে তার মায়ের কাছে ওষুধগুলো দিতে আসলে তার মা তাকে দূরে থাকতে বলে, আর ততক্ষণে দর্শন সূচিকে উপরের ঘর থেকে উদ্ধার করেছে। শিবানী উপরের ঘরে এসে তার কাছে থাকা সেই ছবিটা সূচিকে দেখিয়ে জিজ্ঞাসা করে, সাক্ষীকে? তখন সূচি বলে, এই তো আমাদের সাক্ষী। কিন্তু ছবিটা দেখে দর্শন সাথে সাথেই সেটা নিয়ে ছিঁড়ে ফেলে। শিবানী বুঝতে পারছিল না তার বাবা এমনটা কেন করছে। ছেঁড়া ছবিগুলোকে সেখান থেকে নিয়ে সূচি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। আর সূচিকে ধরতে না পেরে দর্শন যখন তার মেয়ের দিকে তাকায়, মেয়ের হাতে সেই ডায়েরিটা দেখে এবার দর্শন শিবানীকে তাড়া করতে শুরু করে। আর গতরাতে তার বাবা তাকে মেরে ফেলতে চাচ্ছিল। এই ভয়ে শিবানীও প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে শিবানী সেই কুয়ার দিকে যাচ্ছিল। শিবানী একটা পুরাতন বাড়িতে লুকিয়ে পড়ে। দর্শন সেই বাড়ির সামনে আসলে হঠাৎ করেই সে দূর থেকে কিছু একটা শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। এদিকে তখন সূচি তার ঘরে এসে পাগলের মতো সেই ছেঁড়া ছবিগুলোর টুকরা জোড়া লাগানোর চেষ্টা করছিল। কোনো মতে সেগুলো জোড়া লাগিয়ে ছবিটাকে এসে ভগবানের ছবির পাশে রেখে সেটাকে পূজা করতে শুরু করে। আর ঠিক তখনই শিবানী তার কাছে এসে বইটা ফেরত দেয়, আর তাকে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে, আর আমার পরিবারের সাথে এসব কিছু কেন হচ্ছে? তখন সূচি থেকে বলতে শুরু করে, আসলে আমার এই ডায়েরিতে লেখাগুলো কোনো গল্প না, এটা আমাদের গ্রাম এক নির্মম সত্য। ছবির পেছনে যে সাক্ষী নামের লেখাটা, সেটা আসলে তোমার ফুফুর নাম। তোমার বাবার যখন বয়স মাত্র 5, তখন তোমার দাদি একটা মেয়ে সন্তান জন্ম দেয়। কিন্তু সেই সময় আমাদের গ্রামের একদল বৃদ্ধ মহিলা ছিল,
যারা মেয়ে সন্তান জন্ম দিলে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলতো, কারণ তারা মনে করত মেয়েরা পরিবারের জন্য বোঝা। তাই বেশি বেশি ছেলে সন্তান জন্ম নিলেই তাদের গ্রামের উন্নতি হবে। আর ঠিক এভাবেই যখন সাক্ষীর জন্ম হয়, গ্রামের সেই বৃদ্ধ মহিলা তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে। আর তারা সবাই গ্রামের শেষের ওই কুয়াতে এই সব বাচ্চাদের লাশগুলো ফেলে দিত। এই কুয়ার একটা নাম ছিল, সবাই এটাকে কালীকুহি নামেই ডাকতো। আর এভাবেই চলতে থাকে অনেক বছর। কিন্তু গ্রামের ওই মুরব্বীদের সবাই যখন মারা যায়, তখন আমি আমাদের গ্রামের এই কালো ইতিহাস ঢাকতে কুয়ার মুখটা বন্ধ করে দেই। কিন্তু কেউ একজন কয়েকদিন আগে সেই কুয়ার মুখটা খুলে দেয়, আর সাক্ষীর অতিরিক্ত আত্মাটা মুক্তি পেয়ে যায়। আর তাকে জন্মের সাথে সাথেই মেরে ফেলার কারণে সে এখন তোমার পরিবারের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছে। এদিকে রাত হয়ে গেলে তখন আমরা দেখি দর্শন হাঁটতে হাঁটতে সেই কুয়ার পাশে চলে এসেছে। আর সেখানে তার সামনে সাক্ষীর আত্মা চলে আসে। সে দর্শনকে বলে, আমি ভেবেছিলাম পরিবারের আর কেউ আমাকে না চাইলেও তুই আমাকে বাঁচাবি, কিন্তু তুইও আর বাকি সবার মতোই চুপ থেকে আমাকে এই পৃথিবীতে আসতে দিলি না। এটা বলার সাথে সাথেই দর্শনের মুখ থেকেও কালো রক্ত বের হয়ে সে সেখানেই মারা যায়। বাবাকে খুঁজতে খুঁজতে শিবানীও তখন সেই কুয়ার কাছে চলে এসেছিল, আর সে তার চোখের সামনেই নিজের বাবাকে মারা যেতে দেখে। শিবানী ভয়ে সেখান থেকে দৌড়ে আবার বাড়িতে যেতে লাগে, আর সাক্ষীর আত্মাও তার পিছু করে। এদিকে গ্রামের সবাই এতদিনে বুঝে গেছে তাদের গ্রামের উপর অশুভ কিছু ছায়া পড়েছে, তাই তারা সবাই মিলে মন্দিরে এসে পূজা করতে। কিন্তু এর মধ্যে চাঁদনি মন্দিরে এসে উদ্ভট আচরণ করতে শুরু করে। শিবানী কোনো মতে দৌড়ে বাড়ি এসে তার মা পিয়া আর সূচিকে জানায় সাক্ষীর আত্মা বাবাকে মেরে ফেলেছে, আর এখন সে আমাদের বাড়ির দিকে আসছে, তাই আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। কিন্তু তারা সবাই যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই দেখে গেটের বাইরে চাঁদনি দাঁড়িয়ে আছে। যে মেয়েটা আগেই বাড়ির ভেতর ঢুকতে ভয় পেত, সে কিছু চিন্তা না করেই বাড়ির মধ্যে ঢুকে যায়। আর এসে সবার প্রথমে চাঁদনি একটা রড নিয়ে সূচির বুকে ঢুকিয়ে দেয়। এরপর চাঁদনি যখন পিয়ার দিকে যাচ্ছিল, শিবানী পেছন থেকে মেরে তাকে অজ্ঞান করে দেয়। সূচি অনেক কষ্টে তার বুক থেকে রডটা বের করে, আর সে পিয়াকে সেখান থেকে বের করার চেষ্টা করে। আর অন্যদিকে শিবানী যখন তার বান্ধবী চাঁদনির অচেতন শরীরটাকে রুমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন চাঁদনির আবার জ্ঞান ফিরে আসে, আর সে শিবানীর হাতে কামড়ে দেয়। সূচি এসে সাথে সাথেই শিবানীকে চাঁদনির হাত থেকে বাঁচায়, আর তাকে একটা আলমারিতে আটকে রাখে। আসলে চাঁদনির শরীরে তখন সাক্ষীর আত্মা ভর করেছিল। সূচি যখন শিবানীর হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল, তখন পিয়া বলে, সাক্ষী এখানে আমার জন্য এসেছে, কারণ সে আবারও আমার পেটের বাচ্চার মাধ্যমে নতুন করে জন্ম নিতে চায়। পিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ জানতো না যে পিয়া আসলে প্রেগনেন্ট। সূচি তখন বুঝতে পারে আসলে সাক্ষী এই সব কিছু করেছে আবার জন্ম নিয়ে এই পৃথিবীতে স্বাভাবিকভাবে বাঁচার জন্য। তারা দেখে আবারও ছাদের সেই ঘরটার দরজা জোরে জোরে খুলছে আবার বন্ধ হচ্ছে, আর ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছে। সূচি তখন শিবানীকে বলে, যদি কেউ সাক্ষীকে আটকাতে পারে তাহলে সেটা শুধুই তুমি, কারণ তুমি বর্তমান যুগের মেয়ে। সাক্ষী ভাবছে এখনো হয়তো আগের মতোই সমাজের মানুষেরা কন্যা সন্তান হলে তাদেরকে মেরে ফেলে, তাই একমাত্র তুমিই পারবে সাক্ষীকে বিশ্বাস করাতে যে বর্তমান জেনারেশনের মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। শিবানী তখন ভয়ে ভয়ে ছাদের ঘরটাতে এসে ঢোকে, আর সেখানে ঢুকতেই শিবানী দেখে তার সামনে একটা গর্ভাশয় পড়ে আছে, যেটার ভেতরে একটা বাচ্চা নড়াচড়া করছে। আসলে এটা ছিল সাক্ষীর ছোটবেলার স্মৃতি, কারণ সে এই দুনিয়াতে বেশিক্ষণ থাকতে পারেনি, তাই শুধু তার মায়ের গর্ভাশয়ের কথাই তার মনে আছে। হঠাৎ করেই সেই গর্ভাশয়টা শুকিয়ে যেতে থাকে, আর বড় ঘরটা কাঁপতে শুরু করে। তখনই শিবানী সেখানে সেই অতীতের একটা ঝলক দেখতে পায়। গ্রামের সেই বৃদ্ধ মহিলারা সাক্ষীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো একটু পরেই তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে। তাই শিবানী এবার ভয় না করে সাহস নিয়ে তাদের কাছে এগিয়ে যায়, আর ওই মহিলার কোল থেকে সাক্ষীকে কেড়ে নিয়ে এক দৌড়ে বাইরে চলে আসে। শিবানী বের হওয়ার সময় উপর থেকে ছাদ ভেঙে পড়ে, আর শিবানী বাইরে আসার পর তার কোলে থাকা বাচ্চাটা আর কাঁদে না। সাক্ষী যেন বুঝতে পেরেছে যুগ পাল্টে গেছে, তাই এখন আর মেয়ে বাচ্চাদের কোনো ভয় নেই, তারাও ছেলেদের মতো নতুন পৃথিবীতে জন্ম নিয়ে বেঁচে থাকতে পারবে। আর এরপরে শিবানী জ্ঞান হারায়। সকালে যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পায় টুইঙ্কেলের পাশে এসে শুয়ে আছে, কিন্তু সেই বাচ্চাটা বা সাক্ষী কোথাও নেই। ভোরের আলোতে শিবানী টুইঙ্কেলকে নিয়ে গ্রামের পথ ধরে চলে আসে সেই কুয়ার কাছে, আর আজ এখানে অনেকগুলো মেয়ে বাচ্চাকে একসাথে বসে খেলতে দেখা যায়। আসলে এইসব মেয়েরা ছিল এই কুয়াতে বন্দী হওয়া সেই বাচ্চাদের আত্মা। শিবানী কুয়ার কাছে আসলে তার সামনে সাক্ষীর আত্মা এসে দাঁড়ায়,
কিন্তু আজকে সে খুশি, কারণ আজকে তারা সবাই মুক্তি পাবে। তাদের অতৃপ্ত ইচ্ছেগুলো এবার পূরণ হবে শিবানীর মতো মেয়েদের মাধ্যমে। তাই খুশি হয়ে সাক্ষী শিবানীকে সেই কালো ব্রেসলেটটা দেয়। আসলে সাক্ষীর জন্মের আগে তার ভাই দর্শন তার জন্য এই ব্রেসলেটটা বানিয়েছিল। যদি সে কোনো ছেলে হতো, তাহলে সেদিন হয়তো দর্শন তার ভাইকে ব্রেসলেটটা পরিয়ে দিত, কিন্তু বোন হওয়ায় সে তাকে এটা দেয়নি। আর এমনই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। হরর মুভি হলেও এই মুভিটা কিন্তু আর সব হরর সাসপেন্সের মতো না। এই মুভিটা কিন্তু অনেকটাই আলাদা, কারণ এখানে একটা সামাজিক মেসেজ দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে এখনও প্রতি বছর অনেক এলাকাতেই কন্যা সন্তান হলে গোপনে তাদেরকে মেরে ফেলা হয়। তবে এটা হয়তো এই জেনারেশনের হাত ধরেই শেষ হবে। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু।